নমস্কার, আমি মৌ। আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাব সেটি পার্থ চট্টোপাধ্যায়ের লেখা ফেলু মামার আরও কাণ্ড থেকে একটি খুব মজার হাসির গল্প, ফেলু মামা নিরুদ্দেশ। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। শুরু করছি আমার আজকের গল্প পাঠ পার্থ চট্টোপাধ্যায়ের লেখা ফেলু মামার আরও কাণ্ড থেকে, ফেলু মামা নিরুদ্দেশ। 1999 সালের 5ই ফেব্রুয়ারি থেকে ফেলু মামা নিরুদ্দেশ। রোজকার মতো সেদিন ভোরবেলা মাথায় হনুমান টুপি, গলায় মাফলার, গায়ে কোট, পরনে ধুতি, পায়ে মোজা আর পাম্প শু চাপিয়ে ফেলু মামা মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলেন টালা পার্কে। মামির ঘুম ভাঙতে ভাঙতে 8টা। ফেলু মামা তাই আর মামিকে ডিস্টার্ব করেন না। ঘুম থেকে উঠে নিজেই চা বানিয়ে খেয়ে গায়ে গরম কাপড় চোপড় চাপিয়ে বেরিয়ে পড়েন। মর্নিং ওয়াক না বলে একে পরিক্রমা বলাই ভালো, কারণ টালা পার্কে কয়েক চক্কর দিয়ে ফেলু মামা সোজা মনীন্দ্র রোডে বাজারে চলে আসেন। বাজারের ধারে হাউজিং এস্টেটে বিখ্যাত কার্টুনিস্ট চণ্ডী লাহিড়ী থাকেন। কখনো তার ফ্ল্যাটে গিয়ে আড্ডা দিয়ে আসেন, কখনো বা বাজার করে রিকশায় চড়ে বাড়ি ফেরেন। এই রুটিন গত কবছর ধরেই চলে আসছে। বাড়ি ফিরতে ফিরতে 10টা বাজে। একদিন মর্নিং ওয়াক করতে গিয়ে কার বাড়িতে দুপুরের লাঞ্চ খেয়ে তবে ফিরেছিলেন। তারপর মামিমার বকুনি খেয়ে 10টার ওদিকে আর করেন না। কিন্তু এমন তো কখনো হয়নি যে সকালে বেরিয়ে বিকেল 5টা পর্যন্ত ফিরলেন না। চেনা জানা সব বাড়িতে ফোন করে মামিমা জানতে পারলেন যে কোনো বাড়িতেই ফেলু মামা যাননি। শুধু বিরূপাক্ষবাবু বললেন সকাল 7টার সময় তিনি টালা পার্কে ফেলু মামাকে দুটো অপরিচিত ছোকরার সঙ্গে কথা বলতে দেখেছেন। তিনি একটু নমস্কার করে আবার হাঁটতে শুরু করেন। ভেবেছেন কথা শেষ হলেই ফেলু মামা আবার পরিক্রমা শুরু করবেন, কিন্তু তারপর আর তাকে তিনি দেখেননি। বিকেল 5টা নাগাদ আমি মামির টেলিফোন পেলাম। ঘোতন, সর্বনাশ হয়ে গেছে ঘোতন, তোর মামা নিরুদ্দেশ হয়ে গেছে। তুমি বলছো কি মামি? ফেলু মামা নিরুদ্দেশ? হ্যাঁ, সেই 7 সকালে মর্নিং ওয়াকে বেরিয়েছে, সন্ধে হয়ে এলো, এখনো ফিরলো না। কোনো চিঠিপত্র লিখে গেছে? চিঠিপত্র? হ্যাঁ হ্যাঁ, অনেকে নিরুদ্দেশ হবার আগে চিঠি লিখে যায়। আমার আর খোঁজ করো না, আমি বৈরাগী হয়ে চলে যাচ্ছি, এই রকম সব। এসব কোনো কিছুই লেখেনি। আর তোর মামা বৈরাগী হতে যাবে কোন দুঃখে? সংসারে থেকেও তো সে বৈরাগী। সংসারের কোনো হ্যাপা সে কি সামলেছে? না সামলাতে হয়েছে? টেলিফোনে মামিমা কেঁদে ফেললেন। আমি মামিমাকে সান্ত্বনা দিলাম। কেঁদো না মামি, কেঁদো না। তোমার কান্না কি মামা শুনতে পাবে? এখন মন শক্ত করে একটু অপেক্ষা করো, আমি এখনই যাচ্ছি। এদিকে আমার কথা শুনে মা তো ছুটে এসেছেন। কি হয়েছে ঘোতন? ঘোতন, কে নিরুদ্দেশ হয়েছে? আমি গায়ে সোয়েটার চাপাতে চাপাতে বললাম, নিরুদ্দেশ কি কিডন্যাপ কে জানে। ফেলু মামা সকালে মর্নিং ওয়াকে বেরিয়ে আর ফেরেনি। ও মা, বলিস কি? কি হবে গো? আমি তখনই জানতাম যে ফেলুটার কোনো হুঁশ নেই। চারিদিকে বদমাইশ লোকেরা ঘুরে বেড়াচ্ছে, নিশ্চয়ই তারা ফেলুকে তুলে নিয়ে গিয়েছে। কি হবে ঘোতন? কি হবে? ঘোতন, তুই এখনই গিয়ে পুলিশকে খবর দে, যা। বাকিটা মা বলতে পারলেন না, তিনিও কেঁদে ফেললেন। আমি বললাম, তোমরা সবাই মিলে এমন মরা কান্না জুড়ে দিলে আমি মাথা ঠিক রেখে কাজ করব কি করে? মা বললেন, ঠিক আছে, আমি আর কাঁদব না, তুই এখনই রওনা হয়ে যা,
কি হলো না হলো আমায় গিয়ে ফোন করে জানাবি। ভয়ে ভয়ে আমার হাত পা পেটের ভেতর সেঁধিয়ে যাচ্ছে। ঘণ্টাখানেক পরে আমি যখন ফেলু মামার বাড়ি পৌঁছালাম, তখন দেখি বাড়ি ভর্তি লোক, এমনকি টিভির লোকও এসে গিয়েছে। তারা ঘরে ঢুকে ক্যামেরা বসানোর নামে ফেলু মামার বসার ঘর একেবারে তছনছ করে ফেলেছে। ঘরের সোফার একপাশে একটা টিপয়ের ধারে একটা বাঁকুড়ার ঘোড়া ছিল। ক্যামেরা ট্রাইপডের এক ধাক্কায় ঘোড়ার একটা কান খসে পড়েছে। কার্পেটের ওপর মচমচিয়ে জুতো পরে ক্যামেরাম্যান আর অ্যাঙ্কা পার্সন দাপাদাপি করছে। একটা সোফায় মামিকে বসিয়ে তীব্র আলো ফেলে টিভির অ্যাঙ্কারম্যান, তিনি একজন অবশ্য মহিলা, মামিকে বলছে, এই তো কিছুক্ষণ আগে কাঁদছিলেন, যেই ক্যামেরা ফোকাস করলাম অমনি কান্না থামিয়ে দিলেন কেন? কাঁদুন কাঁদুন, ইমোশন দিন, আপনার স্বামী নিরুদ্দেশ সকাল থেকে। ক্যামেরাম্যানের পাশে আর এক ভদ্রলোক দাঁড়িয়েছিলেন। তিনি বললেন, শর্মিলা, ওকে বলো যেন নিরুদ্দেশ কথাটা না বলেন, তাহলে তাহলে সিকোয়েন্সটা বড্ড ম্যাড়ম্যাড়ে হয়ে যাবে। উনি যেন বলেন ওর স্বামী কিডন্যাপড হয়েছেন। আর চুলটা একটু একটু এলোমেলো করে দাও তো। বলতেই সেই অ্যাঙ্কা পার্সন গিয়ে মামির চুলটা এলোমেলো করে দিল। কিছু চুল কপালের উপর এসে পড়ল। ওই শীতের দিনেও হাই পাওয়ারের আলো জ্বালায় ঘরটা গরম হয়ে উঠেছে। সাইলেন্স সাইলেন্স, রেডি, অ্যাকশন। ওই বয়স্ক ভদ্রলোক চিৎকার করার সঙ্গে সঙ্গে অ্যাঙ্কা পার্সন মামির মুখের কাছে মাইক ধরে জিজ্ঞেস করল, আপনার স্বামী কিডন্যাপড হয়েছেন কখন জানতে পারলেন? মামি বললেন, উনি আপন ভোলা লোক, মর্নিং ওয়াকে গিয়ে গল্প গুজব করে বেলা 10টা নাগাদ ফেরেন। একদিন দুপুরে খাওয়া দাওয়ার পর ফিরেছিলেন। এই আসছি করে যখন বেলা 1টার পরেও এলেন না, তখন আমি এদিক ওদিক ফোন করতে লাগলাম। তখন পাড়ার বিরূপাক্ষবাবু বললেন তিনি ওনাকে দুজন মস্তান গোছের লোকের সঙ্গে কথাবার্তা বলতে দেখেছেন। ভদ্রলোক বলে উঠলেন, কাট। একটু পরে বললেন, বিরূপাক্ষবাবু এখানে আছেন নাকি? এক প্রৌঢ় ভদ্রলোক এগিয়ে এসে বললেন, আমি বিরূপাক্ষ পতিতুণ্ডী স্যার। আমি আর ফেলুবাবু একসঙ্গে রোজ মর্নিং ওয়াক করতাম। আপনার একটা শট নেব। আমার শট? আমি যে আজ দাড়ি কামাইনি। এটাই ন্যাচারাল হবে। বন্ধু কিডন্যাপড হয়েছে এই খবর শুনে আপনি সারাদিন উদ্বিগ্ন, দাড়ি কামাতেই ভুলে গেছেন। তা অবশ্য ঠিক স্যার। আমাকে ওর মিসেস যখন টেলিফোন করলেন তখন সব শুনে আমার মনটা বড় খারাপ হয়ে গেল। বুঝলাম সকালবেলা যে দুটো ছোকরাকে দেখেছি নিশ্চয়ই এ তাদেরই কাজ, তাই আমি আপনাদের খবর দিয়েছিলাম। এজন্য অসংখ্য ধন্যবাদ। আর কেউ দেখাবার আগেই আমরা খবরটা 7টার নিউজে ধরিয়ে দিতে চাই। নিন, এবার আপনি বলুন, সেই ছোকরা দুটোকে কেমন দেখতে ছিল আর কেনই বা তারা ফেলুবাবুকে টার্গেট করলো? সেটা বলতে পারবো না স্যার। সারা কলকাতায় ছেলে ধরা আর বুড়ো ধরারা ঘুরে বেড়াচ্ছে। তারা প্রতিদিনই কাউকে না কাউকে ধরে নিয়ে গিয়ে মোটা টাকা আদায় করে ছেড়ে দিচ্ছে। এই যে আমি টিভিতে বলবো, আমায় যদি আবার ধরে নিয়ে যায়, না 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 না, পরে আমরা মুখটা উড়িয়ে দেব। তার মানে আমার শুধু মুন্ডুহীন ধরটা দেখাবেন? এই তো আপনি বললেন যে আইডেন্টিফাইড হতে চান না, নয়তো আপনার এই দাড়ি মুখ সিচুয়েশনের সঙ্গে খুবই মানাতো। আপনিই তো ভয় পাচ্ছেন। তখন ভিড়ের মধ্যে থেকে কেউ কেউ একজন বলল, বীরুদা, আপনি ভয় পাবেন না, আমরা আপনার পিছনে আছি। আপনি মুখ শুদ্ধ ইন্টারভিউ দিন, মুখ দেখাতে লজ্জা পাবেন না।
ক্যামেরা আবার বীরুবাবুকে তাক করল। টিভির লোকেরা চলে গেলে মামি আমাকে দেখে আবার কেঁদে ফেললেন। ঘটন, ঘটন, তুই এসেছিস? তোর মামার কি হবে? আমি বললাম, কিচ্ছু হবে না, আমি এখনই থানায় যাচ্ছি। টিভির লোকদের চেয়ে পুলিশকে আগে খবর দেওয়া উচিত ছিল। বীরুবাবু বললেন, টিভিতে দেখালে পুলিশ নিজেই আসবে, আপনাদের আর যেতে হবে না। থানায় কমপ্লেন করতে গেলে পুলিশ আমাদেরই না আসামি ভাবে, কে থানায় যাবে বলুন? আমি বললাম, কিন্তু আমাকে থানায় যেতেই হবে। পুলিশে একটা কমপ্লেন না করলে ফেলুমামা যদি সত্যি সত্যিই কিডন্যাপড হয়ে থাকেন, তাহলে তাকে খুঁজে বার করবে কে? দরকার হলে আমি লালবাজার যাব। একজন বলল, আমার সঙ্গে দুঃসাহসিক ক্রাইম রিপোর্টার ভোলা রায়চৌধুরীর চেনাশোনা আছে, গোটা লালবাজার তাকে ভয় করে, আমি তাকে নিয়ে সিপির কাছে যাব। থানায় যেতেই দেখি বড়বাবুর চেয়ারে ওসি বসে আছেন, আর সামনের চেয়ারে বড়বাবু বসে ইয়েস স্যার করছেন। সেন্ট্রি কিছুতেই ঢুকতে দিচ্ছেন না, কিন্তু যা আছে কপালে বলে আমি জোর করে ঢুকতেই ওসি বললেন, কে আপনি? কি চাই? আমি টালা থেকে আসছি, আমার মামাকে আজ সকাল থেকে পাওয়া যাচ্ছে না। ওসি বললেন, আপনি কি মনে করছেন তিনি থানায় এসে বসে আছেন? কি নাম তার? কত বয়স? আমি বললাম, তার নাম ফেলুরাম বন্দ্যোপাধ্যায়, বয়স 65, উচ্চতা 5 ফুট 8, শ্যামবর্ণ, চোখের নিচে একটা বড় তিল আছে। বড়বাবু তড়াক করে লাফিয়ে উঠলেন, স্যার স্যার, এই খবরটা বিটিভি নিউজে বলেছে। ওসি বললেন, টিভিতে বলেছে শুনেও আপনি চুপ করে বসে আছেন? এই তো কিছুক্ষণ আগে শুনলাম স্যার, মনে হচ্ছে তেমন কিছু সিরিয়াস ব্যাপার নয়। এই বয়সে অনেকে গিন্নির সঙ্গে ঝগড়া করে মনের দুঃখে কাশী বৃন্দাবন চলে যায়, তারপর নিজে নিজেই আবার ফিরে আসে। আমি বললাম, মোটেই তা নয়, এটা কিডন্যাপড কেস বলেই আমাদের সন্দেহ। ফেলু মামা আপনার কে হন? আমার মামা। আপনার মামা কি ব্যবসায়ী? না, ছাপোষা কেরানি ছিলেন, রিটায়ার করেছেন। তাহলে এসব লোককে কিডন্যাপ করতে বয়ে গেছে কিডন্যাপারদের, তারা পয়সাওয়ালা লোক ধরে টাকা আদায় করে। ওসি বললেন, আহা, টিভিতে যখন দেখিয়েছে তখন সিপি আবার জানতে চাইবেন, তুমি একটু খোঁজ খবর করো। আজ না হয় রাত হয়ে গেছে, কাল থেকে কাউকে লাগিয়ে দাও, আর একটা মিসিং ডায়েরি নিয়ে নাও। এই ঘটনার 2 দিন পরে মামিমা আর আমার মা যখন অন্নজল ত্যাগ করেছেন, তখন সন্ধেবেলা একটা ট্যাক্সি থেকে বাড়ির সামনে নামলেন ফেলু মামা। ট্যাক্সির শব্দ শুনে আমি জানলা দিয়ে তাকিয়ে দেখি ফেলু মামা নামছেন। পরনে সেই মর্নিং ওয়াকের পোশাক। মানি ব্যাগ থেকে টাকা বার করে ট্যাক্সিওয়ালাকে দিয়ে দেখি ট্যাক্সির ভিতর থেকে একটা প্লাস্টিকের প্যাকেট নিয়ে নামছেন। আমি মামিকে বললাম, মামি, মামা এসে গেছেন। এই বলে তাড়াতাড়ি গেট খুলে দিলাম। আমাকে দেখে ফেলু মামা বললেন, ঘোতন, তুই এ বাড়িতেই আছিস বুঝি? হ্যাঁ, এই প্যাকেটটা ধর ধর, এর মধ্যে কি আছে সে পরে বলবো। আমি যেন বিশ্বাসই করতে পারছিলাম না যে ফেলু মামা ফিরে এসেছেন। ভালো করে তাকিয়ে দেখলাম, না, নকল নয়, এই তো আসল ফেলু মামা। ঘরে ঢুকতেই মামিমা ফোঁস করে কাঁদতে লাগলেন। আমি বললাম, মামি, তুমি পরে কেঁদোক্ষণ, আগে মামাকে বিশ্রাম করতে দাও, আমি গিয়ে মাকে খবরটা দিয়ে আসি। মাকে খবরটা দিতেই মা বললেন, বলিস কি, ফেলু ফিরেছে? ভগবান আছেন, আমি মা আদ্যাকালীর কাছে রোজ প্রার্থনা করেছি, মা মা ফেলুকে ফিরিয়েই দাও মা, তোমাকে জোড়া কুমড়ো বলি দেব। আমি বললাম, লোকে জোড়া পাঁঠা দেয়, তুমি জোড়া কুমড়ো দেবে? মা বললেন, আমি পশু বলির বিরুদ্ধে। আচ্ছা
আচ্ছা, কুমড়োর সঙ্গে 16 টাকার পুজোও দেব, হবে তো? ফেলু কোথায় ছিল, কিছু বলেছে? ওকে ওকে ফোনটা দে। উনি এই মাত্র এলেন, একটু সামলে নিতে দাও, আমি দেখি কি ব্যাপার। কিভাবে জানি না, মুহূর্তের মধ্যে রটে গেল ফেলু মামা ফিরে এসেছেন। অমনি দেখতে দেখতে ফেলু মামাকে দেখার জন্য পাড়ার লোকদের ভিড় জমে গেল। কেউ বলল, দেখি দেখি, এই ফেলুবাবু সেই ফেলুবাবু কিনা? না, গোপটা যেন একটু একটু বেশি মোটা বলে মনে হচ্ছে। হ্যাঁ, আরেকজন বলল, আরে আরে আগের ফেলুবাবু আরো মোটা ছিল না? হ্যাঁ, দুদিনেই কি ভুঁড়ি ভসকে যেতে পারে? হ্যাঁ, কি ব্যাপার? বীরুবাবু এসে বললেন, ফেলুবাবু, আমি তো বলে দিয়েছি আপনাকে দুটো মস্তান ধরে নিয়ে গিয়েছিল। যদি সত্যি না হয় তাহলে মস্তান দুটো জানতে পারলে আমাকেই ধরে নিয়ে যাবে। কি হয়েছিল দয়া করে বলুন তো। ফেলু মামা বললেন, হ্যাঁ, আমি বুড়ো ধরাদের কবলে পড়েছিলাম। বুড়ো ধরা? হ্যাঁ, ওরা ছেলে ধরা নয়, বেছে বেছে বুড়োদের ধরে। যেসব বুড়োরা টাকার কুমির, আমাকে তাদেরই একজন মনে করে ধরে নিয়ে যায়। ছাড়া পেলেন কিভাবে? সেই কথাই বলছি, তাহলে সবাই শুনুন। হ্যাঁ, ফেলু মামা বলতে শুরু করলেন, আর রোজকার মতো সেদিনও সকালে মর্নিং ওয়াকে বেরিয়েছি। হ্যাঁ, হঠাৎ দুটো ছেলে এসে আমাকে বলল, দাদা, আপনাকে বাচ্চুদা একটু ডাকছেন। আমি বললাম, বাচ্চুদাকে? একটা ছোকরা বলল, বাচ্চুদাকে জানেন না? বগলাচরণ চাকলাদার মশাই, আমাদের বিধায়ক। তা ওনার নাম বাচ্চু বুঝি? আপনি জানতেন না, অথচ এই পাড়াতেই থাকেন। না, আমি ওর নাম বাচ্চু জানতাম না, আমরা বগলা বাবু বলেই জানি। ঠিক আছে, তাই না হয় হলো, যাহা বগলা তাহাই বাচ্চু, আসলে সেই একই, ওই আমি বললাম, তা বাবু কোথায় আছেন? আমায় বা খুঁজছেন কেন? তা কি করে বলবো বলুন, আপনি একজন বিখ্যাত লোক, সেই জন্যই বোধহয় আপনার সঙ্গে দাদার কি দরকার। তাহলে চলুন দেখি কোথায় আপনার দাদা। ওদের সঙ্গে রাস্তায় গিয়ে দেখি ইন্দ্রবিশ্বাস রোডে একটা ট্যাক্সি দাঁড়িয়ে, আর ট্যাক্সির মধ্যে কালো চশমা পরে কে একজন বসে। ছোকরা দুটো কাছে গিয়ে ডাকলো, বগলাদা, বগলাদা, দাদা এসেছেন। এই শুনে কালো চশমা পরা লোকটি ট্যাক্সির দরজা খুলে নিচে এসে দাঁড়ালো, আর তারপর একটা ইঙ্গিত করতেই হঠাৎ ছোকরা দুটো আমাকে জোর করে ট্যাক্সিতে তুললো। কালো চশমা উঠে পড়লো ড্রাইভারের পাশের সিটে। ছোকরা দুটো আমার পাশে। ট্যাক্সি তখন ছেড়ে দিয়েছে। একটা ছোকরা কি একটা নলের মতো আমার পিঠে ঠেকিয়ে বলল, একটা শব্দ করেছেন কি গুরুম, চুপচাপ বসে থাকুন, আপনাকে আমরা কিডন্যাপ করেছি। তোমরা তোমরা কারা? তাতে আপনার কোনো দরকার নেই, এখন আমাদের সঙ্গে চুপচাপ করে বসে থাকুন। ফেলু মামা আর কি করেন, চুপচাপ করে বসে রইলেন। খবরের কাগজে পড়েছেন, কলকাতায় এখন রোজই দুর্বৃত্তরা কাউকে না কাউকে ধরে নিয়ে যাচ্ছে, তারপর প্রচুর মুক্তিপণ দিয়ে তারা ছাড়া পাচ্ছে। কিন্তু ওরা তো ধরছে বড় বড় ব্যবসায়ীদের। কিন্তু তিনি তো ছাপোষা রিটায়ার্ড লোক, তাকে খামোকা ওরা ধরলো কেন? ট্যাক্সিটা দেখতে দেখতে ডানলপ ব্রিজ পেরিয়ে সোদপুর পর্যন্ত গিয়ে বাঁদিকে মোড় নিল, তারপর গঙ্গার ধারে একটি বাড়ির সামনে এসে পৌঁছল। তারপর ফেলু মামাকে ওরা 3 তলার একটি ঘরে নিয়ে গেল।
বাড়িটি একটি ফ্ল্যাট বাড়ি। বোঝা গেল একতলা ও দোতলার ফ্ল্যাটে লোক রয়েছে। তিনতলার ফ্ল্যাটটি ভিতর থেকে বন্ধ। বেল বাজাতে একটি মাঝবয়সী লোক এসে দরজা খুলে দিল। ফ্ল্যাটটি সাজানো গোছানো। ঢুকতেই যে ঘরটা, সেখানে সোফা পাতা। ফেলু মামাকে ওরা ওখানে বসালো। ফেলু মামা ঘর থেকে বললেন, ইস, 9টা বেজে গেল। এই সময় আমার চা আর বেগুন ভাজা দিয়ে ফুলকো লুচি খাবার সময়, তারপর 2টো রাজভোগ। কালো চশমা পরা লোকটি বলল, এখানে আপনার জন্য লুচি ভেজে দেবে কে? তাহলে আমাকে গিন্নির কাছে নিয়ে যাও, তিনি লুচি ভেজে আমার জন্য অপেক্ষা করছেন। কালো চশমা বলল, ওসব আশা ছাড়ুন, আগে দেখি আপনার সম্পর্কে বস কি বলেন। বস যা বলবে তাই হবে। লোকটি তার সেলফোন বার করে পটাপট বোতাম টিপে ডায়াল করল। হ্যালো বস, আমি টেরা আব্দুল বলছি। ওকে তুলে নিয়ে এসেছি। 12 নম্বর ফ্ল্যাট থেকে বলছি। না না, কোনো অসুবিধে হয়নি। এখন কি করব? কি বললেন? হ্যাঁ, হ্যালো, কি বললেন? ও, বোম্বাইয়ের বস যা বলবেন তাই হবে? বোম্বাইয়ের বস এখন বোম্বাই নেই, দুবাই গেছেন। বিকেলে তার সঙ্গে যোগাযোগ হবে। বিকেলের তো অনেক দেরি। উনি তো এখনই ফুলকো লুচি খেতে চাইছেন। এনে দেব? হ্যাঁ, কি বললেন? যা খেতে চান খাওয়াবো। ঠিক আছে বস। টেলিফোনের সুইচ অফ করে কালো চশমা বলল, কি করব? বসের হুকুম, আপনাকে ফুলকো লুচি করেই খাওয়াতে হবে। কালোর মা, ও কালোর মা। একজন মহিলা এসে দাঁড়ান। তাকে কালো চশমা বলল, ফুলকো লুচি আর বেগুন ভাজা করতে পারবে? কেন পারবো না, কিন্তু ঘি ময়দা কড়া চাকি বেলুন কিছুই তো নেই। না থাকে আনিয়ে দিচ্ছি। এখন একটু চা খাবেন তো স্যার? হ্যাঁ। ফেলু মামা বললেন, হ্যাঁ তা হতে পারে, তবে চিনি ছাড়া। আর লুচি করতে কত সময় লাগবে? তা ধরুন, সব মাল নিয়ে এসে উঠতে উঠতে ঘন্টাখানেক। এই 1 ঘন্টা আমি কি করব? আপনি এই 1 ঘন্টায় স্নান সেরে নিতে পারেন। আজকের খবরের কাগজটাও সকাল থেকে দেখার সময় পাইনি। তা কি করে পাবেন স্যার? বাড়ি যাওয়ার আগেই তো আমরা আপনাকে তুলে নিয়ে এলাম। কেন তুলে আনলে বলো তো? হ্যাঁ, টাকার জন্য। শিগগির আপনার বাড়িতে বস ফোন করবেন। হ্যাঁ, কত টাকা? সেটাই তো ছোট বস ঠিক করতে পারছেন না। 5 কোটি না 7 কোটি কত চাইবেন সেটা বড় বস ঠিক করবেন। তিনি আবার সুপ্রিম বসের সঙ্গে কথা বলতে দুবাই গেছেন। দুবাই আমাদের হেডকোয়ার্টার কিনা। আমাকে তাহলে তোমরা ধরে এনেছ 7 কোটি টাকা পাবে বলে? হ্যাঁ, ঠিক বলেছেন স্যার। তবে সব ব্যবসার বাজার খারাপ যাচ্ছে। 7 কি আর আপনি দেবেন? কদিন আগে একজনকে তুলে নিয়ে এসেছিলাম, তিনি 3 দিয়েছিলেন। আপনি ওই 3-এই স্ট্রিক করে থাকবেন। আর এই যে আপনাকে কম দামের টিপস ধরিয়ে দিলাম, এজন্য আমাকে খুশি করে দেবেন। 1 লাখ দিলেই চলবে। আমরাও কিছু পেয়ে থাকি, শুধু মাইনে চলে না স্যার। ফেলু মামা সব শুনে বেশ কৌতুক অনুভব করলেন। তিনি বললেন, তোমাদের ব্যবসা মন্দা যাচ্ছে বলছিলে, দেশে কি ধরার লোকের অভাব? না স্যার, ধরে আনার মতো লোকের অভাব নেই। আর ধরা পড়লে টাকা দিতেও সবাই রাজি, কিন্তু এ লাইনে কম্পিটিশন বেড়ে গেছে স্যার। নিত্য নতুন ভুঁইফোড় কোম্পানি গড়ে উঠছে। আমরা আসল 1 নম্বর ফরেন কোম্পানি। দুবাই থেকে আমরা সারা ওয়ার্ল্ডে অপারেট করি। আমাদেরই ভাত মারার ব্যবস্থা করছে ভুঁইফোড় লোকেরা। অনেকে আবার চিটিংবাজি শুরু করেছে।
আমাদের দুবাই কোম্পানির নাম ভাঁড়িয়ে অনেকে বেশি টাকা দাবি করছে। চিটিংয়ের কেস হাতে নাতে ধরতে পারলে আমরা তাদের সাবার করে দিই। ব্যবসা করতে হয় সৎভাবে ব্যবসা করো, চিটিংবাজি কেন? ফেলু মামা বললেন, হ্যাঁ ঠিকই তো। উৎসাহ পেয়ে কালো চশমা বলে চলল, শিগগির আমরা বিজ্ঞাপন দিয়ে জানিয়ে দেব নকল হইতে সাবধান। আমাদের প্রতিষ্ঠান দুবাইয়ে নথিভুক্ত আদি ও অদ্বিতীয় কিডন্যাপিং প্রতিষ্ঠান। ফেলু মামা পথ পূরণ করে দিলেন, না স্যার, কিডন্যাপিং কথাটা অসম্মানজনক। আমরা বলি TMT, অর্থাৎ টেম্পোরারি ম্যান ট্রান্সফারিং বিজনেস। সাময়িকভাবে মানুষকে এখান থেকে ওখানে সরিয়ে আনা। এই যেমন আপনাকে এনেছি, আপনি আমাদের মধ্যে একদিন দুদিন থেকে আবার ঘরের ছেলে ঘরে ফিরে যাবেন। তবে হ্যাঁ, আর কোনো গ্যাং যদি ধরতে আসে, আপনি আমাদের বসকে জানিয়ে দিলে তিনি ব্যবস্থা নেবেন, কারণ আপনি আমাদের পুরনো মক্কেল। আপনার ওপর অন্য এসে বিজনেস করে যাবে, এটা আমরা সহ্য করব না। ঘন্টা দুয়েক পরে সত্যি সত্যি লুচি, বেগুন ভাজা আর রসগোল্লা এলো। কালো চশমা বলল, একটু দেরি হয়ে গেল স্যার, চাকি বেলুন কিনতে সেই সোদপুরে যেতে হয়েছিল। এর আগে আমরা যেসব গেস্টদের এখানে এনে রেখেছিলাম তারা সবাই ব্রেড অ্যান্ড বাটার খেতেন, সঙ্গে অমলেট। অনেকে ভেজিটেরিয়ান, কোনো ঝামেলা ছিল না। ফেলু মামা বললেন, আমার আবার ভাতের সঙ্গে মাছ না হলে রোচে না। রাতে পাঁঠার মাংস করবেন তো? হ্যাঁ, আর দিনের বেলা আমার রুই মাছ চাই। আর 2 কেজির নিচে মাছ আনবেন না, আর বড় কাঁটা লাগে। কালো চশমার মুখ গম্ভীর হয়ে গেল। আগে যদি বলতেন স্যার। কালু এই মাত্র বাজার থেকে ফিরল, ওকে বারবার বাজারে পাঠাতে সাহস হয় না। এই সবে 2টো মার্ডার করে উঠেছে, পুলিশ ওকে খুঁজছে কিনা? ফেলু মামা বললেন, হ্যাঁ বলেন কি, 2টো মার্ডার? হ্যাঁ। কালো চশমা বলল, 2টো মার্ডার এই গত সপ্তাহে করেছে। অন্তত 30টা মার্ডার না করলে বস তাকে দলে নেন না। এইবার ফেলু মামা আর একটু ভয় ভয় করতে লাগলো। তিনি বললেন, তাহলে না হয় মাছের ব্যাপারটা থাক। না, থাকবে কেন? আপনার কোনো ত্রুটি হলে বস ভীষণ রাগ করবেন। আমি না হয় যাচ্ছি, এই যাব আর আসবো। একটা কাগজ আনবেন কিন্তু। হ্যাঁ নিশ্চয়ই, পাশের ঘরে টিভি আছে, তাও দেখতে পারেন। আপনার স্নানের গরম জল লাগলে তাও বলতে পারেন। গা ম্যাচ করলে আমাদের কালু আর ভুলু ভালো ম্যাসাজ করতে পারে, আপনাকে ভালো করে মালিশ করে দিতে পারে। পরে ওদের 1000 কয়েক বকশিস দিয়ে দেবেন। বেশি না, 5 করে 10,000 দিলেই চলবে। তাহলে দাঁড়াবে গিয়ে আমার 1 লাখ আর ওদের দুজনের 10। পুজো বকশিস বলেই মনে করুন। তারপর বড় বস কত চার্জ করেন দেখা যাক। 3 কোটির বেশি আপনাকে যাতে না দিতে হয় সেটা আমি দেখছি। কালো চশমা মাছ আনতে গেল। এবার কালু ভুলু দুজনেই বলল, নিন স্যার, জামাটা খুলে ফেলুন, আমরা ম্যাসাজটা করে দিই। ভালো লাগলে টাকা দেবেন, নয়তো নয়। ফেলু মামাকে কিছু বলতে না দিয়ে ওরা মালিশ করতে শুরু করলো। আর মালিশ তো নয়, মনে হচ্ছিল যেন তার দেহের ওপর কে লাঙল চালাচ্ছে। তবু কিছুক্ষণের মধ্যে ফেলু মামার ঘুম এসে গেল। দুপুরে যথারীতি মাছের কালিয়া দিয়ে ভাত খাওয়ার পর আবার ঘুম। ফেলু মামা বুঝতে পারছেন না তিনি কি করবেন। পালাবার পথ নেই, কিন্তু এরা যেভাবে কথাবার্তা বলছে তাতে তাকে কোটিপতি ঠাউরেছে। যখনই বুঝতে পারবে তার কোনো টাকাই নেই, তিনি শিল্পপতি নন, তখন তারা তাকে কি করবে
হয়তো রাগের চোটে খুন করে গঙ্গায় লাশ ফেলে দিতে পারে, না হয় তাকে ছেড়েও দিতে পারে। সন্ধ্যাবেলা কালো চশমা ফেলু মামাকে বলল, চলুন, এখনই টিভির খবর হবে। আপনার খবরটা আপনিই দেখুন, আপনি আজ নিজেই খবর। একটু পরে খবর শুরু হলো। ঘোষিকা বলছে, 7 দিনের মাথায় কলকাতায় আজ আবার একটি কিডন্যাপিংয়ের ঘটনা ঘটেছে। তবে এদিন যাকে দুর্বৃত্তরা ধরে নিয়ে গিয়েছে তিনি কোনো শিল্পপতি নন, তিনি একজন অবসরপ্রাপ্ত কেরানি, শ্রী ফেলুরাম বন্দ্যোপাধ্যায় ওরফে ফেলু বাবু। অন্য দিনের মতো তিনি আজ সকালে তার টালা পার্কের বাড়ি থেকে মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন। সে সময় ইন্দ্র বিশ্বাস রোডের মোড়ে দুজন মস্তান গোছের ছোকরা ও কালো চশমা পরা মাঝবয়সী একটি লোক তাকে একটি ট্যাক্সিতে জোর করে তুলে নিয়ে যায়। পুলিশের বড় কর্তা জটাধারী সিং মনে করছেন ফেলুবাবু কোনোভাবে দুর্বৃত্তদের অনেক খবর জেনে ফেলেছিলেন, তাই তাকে হত্যার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা ধরে নিয়ে গিয়েছে। পুলিশের একাংশের ধারণা তাকে প্রতিবেশী কোনো রাজ্যে পাচার করা হয়েছে। ফেলুবাবুর অপহরণের খবর পেয়ে তার পত্নী ক্ষান্তমণি ভেঙে পড়েছেন। তার বিশ্বাস তার স্বামী এখনো জীবিত। এরপর বাইট দেখানো হলো। ফেলুবাবুর স্ত্রী কাঁদছেন, তার চুল আলুথালু। আরেকটি বাইট প্রত্যক্ষদর্শী বিরূপাক্ষবাবুর। বিরূপাক্ষবাবুকে রিপোর্টার জিজ্ঞাসা করছে, অপহৃত হওয়ার কিছুক্ষণ আগেই আপনার সঙ্গে ফেলুবাবুর দেখা হয়েছিল, তাই কি? প্রত্যুত্তরে বিরূপাক্ষ বলছেন, হ্যাঁ, আমরা প্রায়ই একসঙ্গে বেড়াই। আজ বেলা হয়ে গিয়েছে বলে তিনি হনহন করে বাড়ির দিকে হাঁটছিলেন। এমন সময় দেখলাম তিনি দুটি ছোকরার সঙ্গে একটা ট্যাক্সির দিকে যাচ্ছেন। কাছে যেতেই মুহূর্তের মধ্যে তারা তাকে জোর করে ট্যাক্সিতে তুলল, তারপর ট্যাক্সিটা বেরিয়ে গেল। আপনি ট্যাক্সির নম্বরটা বলতে পারবেন? না মশাই, নম্বরটা খেয়াল করিনি, তবে নম্বরের আগে লেখা ছিল WBT। কাট। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আবার রিপিট হতে লাগলো। খবর শেষ হতেই কালো চশমা আর্তনাদ করে উঠল, সর্বনাশ হয়েছে! আপনার আপনার নাম ফেলুবাবু? আপনি আপনি কেনারাম সরখেল নন? তিনি কে? ফেলুবাবু বলে উঠলেন, কেনারাম সরখেল, গন্ধমাদন অয়েল মিলের মালিক, ইন্দ্র বিশ্বাস রোডে থাকেন। না, আমি কেনারাম কেন হতে যাব? আমি 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 ফেলুরাম। আপনাদের ভুল হয়েছে। কিন্তু আপনাকে কেনারাম বাবুর মতোই তো দেখতে। এই দেখুন, ছবিটা দেখুন। এই বলে একটি ফটো বার করলো কালো চশমা। হ্যাঁ, এরও টাক আছে, আমারও টাক, এরও গোঁফ, আমারও গোঁফ, কিন্তু আমি এর চেয়ে অনেক ভালো দেখতে। হ্যাঁ। এইবার কালো চশমা ভেঙে পড়ল। আমার মারাত্মক ভুল হয়ে গেছে স্যার। বড় বস যদি জানতে পারে আমি ভুল লোককে তুলেছি, তাহলে আমাদের সবার চাকরি যাবে। এমনকি বস রেগে গেলে আমাদের সাবার করে দিতে পারেন। আপনাকে এখনই বিটি রোডের ট্যাক্সিতে তুলে দিলে বাড়ি চলে যেতে পারবেন তো? কেন পারবো না? তবে বাড়ি গিয়ে বলতে হবে আপনাকে কেউ ধরেনি, আপনি স্বেচ্ছায় দক্ষিণেশ্বর চলে গিয়েছিলেন। মনটা হঠাৎ আনমনা হয়ে গিয়েছিল, তাই মনে হচ্ছিল সংসার অসার। যাই, একটু মায়ের শ্রীচরণে আশ্রয় নিতে যাই। একটা গল্প বানান। শুধু শুধু মিথ্যে গল্প বানাতে যাব কেন? আমি কি লেখক নাকি? না না, শুধু শুধু বানাতে বলবো না, আপনাকে একটা থলি দিচ্ছি, এর মধ্যে কিছু প্রণামী দিয়ে দিলাম। আমাদের মুখের দিকে চেয়ে এই মিথ্যে কথাটা আপনাকে বলতে হবে দাদু, বলতে হবে। দাদু? হ্যাঁ দাদু। এই ডাক শুনে ফেলুমামা একেবারে গলে গেলেন। ফেলুবাবুর গল্প শেষ হতেই বীরুবাবু বললেন, এই গল্পটা আপনি পুলিশকে বলবেন নাকি? মাথা খারাপ? হ্যাঁ,
পুলিশকে বলবো বিভাগী হতে যাচ্ছিলাম, কিন্তু টিভিতে মিথ্যে খবর শুনে আমি ঠিক করলাম আবার সংসারে ফিরে আসবো। আমি জিজ্ঞাসা করলাম, ওই প্যাকেটটায় কি আছে? ফেলু মামা বললেন, টাকা, টাকা মাত্র 10,000 দিয়েছে। আহা, ছেলে ছোকরাগুলো কতই বা মাইনে পায় বল। ভালোবেসে যা দিয়েছে তুলে রেখে দাও, কোনো অনাথ আশ্রম দেখে দান করে দিও।